বেশ একটা লম্বা গ্যাপ নিয়ে আরও একবার তোমাদের কাছে ফিরে এলাম একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। কেন এতটা গ্যাপ হয়ে গেল সেই কারণটা একটু পরেই তোমাদের জানাবো। চলো আজকের গল্পটা শুরু করি। আজকের গল্পটা একটু পুরোনো দিনের হলেও গল্পটা কিন্তু একদমই নতুন। আজকের দিনটা হলো 27শে জুন, বারটা হলো শনিবার। এই গাছটার নাম হলো রেন লিলি। তোমরা হয়তো অনেকেই জানো। অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়েছে আর গাছটা ভরে ফুল হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চটা বাইরে থেকেই আনানো হয়েছিল। মেনুতে কি আছে দেখিয়ে দিই। আছে এখানে তন্দুরি রুটি, সঙ্গে আছে হারা ভাড়া কাবাব, সাথে পনিরের একটা গ্রেভি আর পনিরের একটা পোলাও। আজকে সারাদিনে আর কিচ্ছু ভিডিও শ্যুট করিনি, ইচ্ছে করেই করিনি, কারণ অনেকটাই এক্সাইটেড ছিলাম এই বিকেলে বেড়াতে যাওয়ার ব্যাপারটা নিয়ে। আসলে বিকেলে আমরা আজকে একটা এমন জায়গায় যাচ্ছি যেটার সঙ্গে আমাদের অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আমরা পুনেতেই খারাডি নামে একটা জায়গায় যাচ্ছি। কেন এতটা ইমোশন জড়িয়ে আছে চলো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো। খারাডির গল্পটা বলার আগে প্রথমেই তোমাদের জানাই কেন এতটা লেট করে তোমাদের কাছে ফিরে এলাম নতুন গল্প নিয়ে। কারণ গত সপ্তাহে তোমরা হয়তো অনেকেই জানবে আমাদের পুনেতে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, কারণ প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছিল পুরো পুনে জুড়ে। সেই জন্য রিশানের স্কুল প্রায় 3 দিন বন্ধ ছিল। তার মধ্যে পালকি বলে একটা সেলিব্রেশন হয় আমাদের পুনেতে প্রতি বছর, তার জন্য রিশানদের স্কুলে হাফ ডে ছুটি ছিল। এই সব জিনিসের কারণে রিশান বাড়িতে ছিল। বাড়িতে রিশান থাকলে সেইভাবে ভয়েস ওভার দেওয়াটা পসিবল হয় না, তাই এতটা দেরিতে তোমাদের কাছে আসা গল্প নিয়ে। অন্য দিনের তুলনায় আজকে আমরা অনেকটা আগেই বেরিয়েছি, কারণ আমাদের বাড়ি থেকে এই খারাডি নামের এই জায়গাটা অনেকটাই দূর। বাড়ি থেকে প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগে যদি কোনো ট্রাফিক না থাকে। বিকেলে যা যা অর্ডার ছিল সেগুলো তাড়াতাড়ি শুরু করে সব পাঠিয়ে দিয়েছি। টার্গেট রেখেছিলাম বিকেল 4টের মধ্যে বেরোবো, কিন্তু সেটা হয়নি, অল্প একটু লেট হয়ে গেছে। এখন বাজে 4:30, আমরা অন দ্য ওয়েতেই আছি। ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি করছে, মানে খুবই হালকা, ক্যামেরায় সেটা বোঝাও যাচ্ছে না। আর একদম রোদ নেই, একদম অন্ধকার হয়ে আছে, হয়তো খানিক বাদে বৃষ্টি শুরু হবে, বাট এখনো অবধি সেইভাবে হচ্ছে না। এই ফুটপাতগুলো দেখেছো এত সুন্দর করে দেয়ালে বিভিন্ন ধরনের পেন্টিং করা আছে, খুব নিখুঁত করে করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো খাড়কি। এইটাকে বলা হয় ইন্ডিয়ান আর্মির একটা বেস। এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরিও আছে, অ্যামিউনিশন ফ্যাক্টরিও অনেক আছে। এখন আমরা যেই রাস্তায় এসে গেছি সেই রাস্তাটার নাম হলো বিমাননগর। একসময় এই বিমাননগর এরিয়াতে প্রচুর আসা যাওয়া করেছি, ঘুরতেও এসেছি, আমার অফিস লোকেশনও এখানেই ছিল। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রচুর পুরনো স্মৃতি, পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে। আমরা প্রায় খারাডির কাছাকাছি চলে এসেছি। এইবারে খারাডির সঙ্গে আমাদের কী সম্পর্ক, কতটা গভীর সম্পর্ক, সেই সম্পর্কের গল্প একটু তোমাদের শোনাই। আজ থেকে 15 বছর আগে বিয়ের পর প্রথমবার বাবা মাকে ছেড়ে নিজের শহর কলকাতাকে ছেড়ে আমি পুনেতে এসেছিলাম প্রথমবার। আর এই পুনেতে এসে এই খারাডিতেই আমাদের বাড়িতেই আমি প্রথমবার এসেছিলাম, মানে সেটাই আমার প্রথম ঠিকানা হয়েছিল পুনেতে। আর সেটাই ছিল আমার স্বামীর ঘর বা নতুন জীবনের নতুন অধ্যায় শুরু করার জায়গা, যাই বলো না কেন। পুনে শহরকে চেনা, নতুন মানুষ, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সব কিছুই শুরু হয়েছিল এই বাড়ি থেকেই। পুনেতে প্রথম চাকরি খোঁজা, চাকরি পাওয়া, ইন্টারভিউ দিতে যাওয়া, সমস্ত কিছু এই বাড়ি থেকেই, এই খারাড়ি থেকেই শুরু হয়েছে।
এরপর আরও বলি, রিশান প্রথমবার জন্মের পর হসপিটাল থেকে ফিরে ওই খারাডির বাড়িতেই এসেছিল। এই খারাডি এরিয়াতে, এই খারাডির বাড়িতে ওর ছোট থেকে বড় হয়ে ওঠা, অনেক কটা বছর রিশান এখানে কাটিয়েছে। রিশানেরও প্রচুর স্মৃতি আছে, রিশানের হয়তো মনে নেই, বাট আমাদের রিশানের সঙ্গে কাটানো প্রচুর স্মৃতি আছে এই খারাডির বাড়িতে, এই খারাডির এরিয়াতে। তাই খারাডি এই জায়গাটা শুধু কিন্তু একটা জায়গার নাম নয় আমার কাছে, এখানে রয়েছে আমার নতুন সংসার করার গল্প, অনেক লড়াই, অনেক হাসি কান্নার, একসাথে পথ চলার অনেক অনেক স্মৃতি। আরও কিছু বলি, সোমদেবের প্রথম অফিস লোকেশন কিন্তু খারাডিতেই ছিল, মানে সোমদেবের প্রথম চাকরি খারাডিতেই সোমদেব করেছে। এই যে এইসব রাস্তাগুলো দেখছো না, একসময় এই রাস্তাগুলোতে এত ঘুরেছি, শনি রোববার হলেই আমরা এই রাস্তায় ঘুরে বেড়াতাম, কিছু খেতাম, প্রচুর স্মৃতি আছে। দেখছি কোথায় কোন নতুন দোকান হয়েছে, সব মনে পড়ে যাচ্ছে পুরনো সব দিনের কথা। ঘুরতে ঘুরতে চলে এসেছি সোমদেবের অফিসের এখানে, এটাই হচ্ছে সোমদেবের প্রথম, যেখানে সোমদেব চাকরি করেছে সেই অফিস। এইবারে আমরা যাচ্ছি আরও একটা জায়গায়, সেটা হলো, যেমন হিঞ্জেবাড়িতে আমরা মাঝে মধ্যেই যাই, তোমরা তো ব্লগে দেখোই, সেখানে একটা আইটি পার্ক আছে, হিঞ্জেবাড়ি আইটি পার্ক। আর খারাডিতেও একটা আইটি পার্ক আছে, সেই জায়গাটার নাম হলো ইয়ন আইটি পার্ক। সেখানেই আমরা এখন যাচ্ছি। এই যে দেয়ালে যে পেন্টিংগুলো দেখছো, এগুলো কিন্তু আমরা যখন ছিলাম প্রায় আজ থেকে 8 বছর আগে, তখন কিন্তু এগুলো ছিল না, এগুলো নতুন করেছে, খুব সুন্দর লাগছে। এত দূর থেকে এখানে এসে কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, শুধু এই রাস্তা ওই রাস্তা ঘুরে বেড়াচ্ছি। অনেকের কাছে হয়তো এটা সময় নষ্ট মনে হতেই পারে, কিন্তু আমাদের কাছে এটাই যেন এক মুঠো অক্সিজেন। এই চেনা রাস্তাগুলোতে হাঁটতে হাঁটতে কত পুরনো কথা, কত স্মৃতি, কত অনুভূতি আবার ফিরে আসছে। কিছু জায়গা কিন্তু শুধুমাত্র জায়গা হয় না, শুধুমাত্র রাস্তা হয় না, তারা জীবনের একটা অধ্যায় হয়, যেখানে ফিরে এলেই মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। খারাডি ছেড়ে এতগুলো বছর কেটে গেছে, প্রায় 8 বছর কেটে গেছে, তবুও আজ এখানে এসে মনে হচ্ছে আমরা কোনোদিন খারাডি ছেড়ে যাইনি। এই রাস্তাগুলো, এই চেনা মোড়গুলো, সব কিছু যেন আগের মতোই রয়ে গেছে। মনে হচ্ছে মাঝখানে এতগুলো বছর যেন জীবনের পাতা থেকে কেউ মুছে দিয়েছে। আবার সেই পুরনো দিনগুলোয় ফিরে এসেছি, যেখানে আমাদের অসংখ্য স্মৃতি, হাসি, কান্না, জীবনের নতুন শুরু করার গল্প লুকিয়ে আছে। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে একসময় আমরা প্রায়শই আসতাম, এখানে একটা পার্কও আছে, সেখানে রেশানকে খেলাতে নিয়ে আসতাম। এটা হলো কাল ভৈরবের মন্দির। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, একদিকে কালভৈরবের মন্দির, এদিকে একটা পার্কও আছে, এখানে একটা খুব সুন্দর পুকুর আছে, আর এখানে একটা বার্নিং ঘাটও আছে। পাশে দেখলাম আরও একটা মন্দির আছে, এখানে অনেকগুলো ঠাকুর একসঙ্গে বসানো আছে। এই মন্দিরে অবশ্য এর আগে কখনো আসিনি, তাই এখানেও একবার চলে এলাম যখন এই জায়গাটাতে এসেছি।
বেশ অনেকটা সময় কাটালাম আমরা এই খারাডিতে, আর নিজের সাথে নিয়ে যাচ্ছি অনেক আনন্দ, অনেক স্মৃতি। যদিও এই স্মৃতি আনন্দ সবই আমার সাথেই ছিল, আমার মনে ছিল, কিন্তু এগুলোকে আবার উজ্জীবিত করে আবার নিজের সাথে নিয়ে যাচ্ছি। জানি না আবার এই খারাডিতে কবে আসতে পারবো, কারণ বুঝতেই পারছো আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর, বললেই আসা যায় না, যখন তখন আসা যায় না। তবে যা এসছি, যতটা সময় এখানে কাটালাম, যতটা আনন্দ, যতটা স্মৃতি নিজের সাথে নিলাম, সেটা মনে হয় আগামী বেশ কয়েকটা বছর সেটা দিয়ে আমার খুব ভালোই চলে যাবে। পুনেতে প্রথম আসার পর কিছুই জানতাম না কোথায় কি পাওয়া যায়। এখন যেখানটা দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটার নাম হলো চন্দননগর। এটাকে একটা ছোট্ট গড়িয়াহাট বলা যেতেই পারে। সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে জুতো, মোজা, ঘর সাজাবার জিনিস, কসমেটিক্স, কানের দুল, সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। একটা খুব ভালো সবজি মার্কেটও আছে, সেখান থেকেও প্রচুর সবজি কিনেছি, এখান থেকে জামা কাপড়ও কেনা হয়েছে। সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আমাদের বাড়ির কাছে তো একটা ফিনিক্স মল অফ দ্য মিলেনিয়াম আছে, এই এরিয়াতেও একটা ফিনিক্স মল আছে। এই মলটাতেও প্রচুরবার এসছি। রিশানকে নিয়ে আমি একলাই আসতাম, কারণ তখন রিশান অনেক ছোট ছিল, অনেক ম্যানেজেবল ছিল। আমরা দুজনেই বেশ কয়েকবার এসছি এখানে। বাড়ি ফেরার পথে এখন ঢুকবো একটা রেস্টুরেন্টে। খারাডি থাকাকালীন যখনই চাইনিজ খাওয়ার ইচ্ছে হতো আমাদের মাথায় একটা নামই আসতো, সেটা হলো এই চ্যাংস। রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা ভিডিও করতে করতে আমি আর সন্দীপ আলোচনা করছিলাম কতটা বদলেছে ভেতরটা, আর কোন কোন জায়গা বদলেছে। রেস্টুরেন্টের মধ্যে ঢুকেই তাড়াতাড়ি করে আমরা অর্ডার করে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া শেষ করতে একটু তো সময় লাগবেই। তারপরে এখান থেকে অনেকটা পথ যেতে হবে, তারপরে গিয়ে পৌঁছবো আমাদের বাড়ি। খুব বেশি খিদে ছিল না আমাদের, তাই খুব সিম্পল একটা স্টার্টারই অর্ডার করেছিলাম চিকেনের, বাট কি নাম সেটা আমার একদমই মনে নেই। আর তার সাথে ছিল একটা চিকেন আমেরিকান চপসি। স্টার্টারের প্রিপারেশনটা ভালোই ছিল, আমাদের বেশ ভালোই লেগেছে। তবে এই চপসিটা কিছু একটা সমস্যা ছিল, খুব একটা টেস্ট লাগেনি, তবে আমরা কোনো কমপ্লেন করিনি, সবটাই খেয়ে নিয়েছি। The next day. চলে এসেছি পরের দিন সকালে, মানে আজকের দিনটা রবিবার। গতকাল ফিরে একদম টায়ার্ড ছিলাম, আর কিচ্ছু ভিডিও করা হয়নি। আজকে আমার একটা ব্রেকফাস্টের অর্ডার আছে, আর ব্রেকফাস্টের অর্ডার মোটামুটি কমন আইটেমসই থাকে। যেমন আজকে আছে আলুর দম 2 প্লেট, আছে ভেজ তড়কা, রুটিও আছে, তার সাথে লুচিও আছে। এই ক্লাউড কিচেনের কনসেপ্টটা কিন্তু এই মুহূর্তে খুবই জনপ্রিয়, শুধুমাত্র আমাদের পুনে বলে নয়, সমস্ত শহরেই, বম্বে বা কলকাতাতেও এরকম অনেক ক্লাউড কিচেন আছে, অন্যান্য শহরেও আছে। আজকাল মানুষেরা এই ক্লাউড কিচেনের ব্যাপারে অনেকটাই জানে, কনসেপ্টটা বোঝে, কিন্তু এখনও এরকম কিছু মানুষ আছে, আমি জানি না কেন তারা বুঝতে পারে না। মানে আমার ক্লাউড কিচেনের ক্ষেত্রে আমি বলছি, আমি জানি না অন্যান্য ক্লাউড কিচেনে কি হয়ে থাকে। মানে আমার যদি 2 পিস মাছের অর্ডার হয়, আমি কিন্তু শুধুমাত্র 2 পিস মাছই বানাই, মানে 2 পিস মাছেরই ঝাল বানাই। আবার যদি 6টা পিস মাছের অর্ডার হয় 6টাই বানাই, মানে গুনে গুনে যে কটা প্লেট অর্ডার সে কটাই বানাই, একটুও এক্সট্রা কিছু বানাই না। হ্যাঁ, যদি আমার ঘরের জন্যে কিছু রাখতে হয়, বা ঘরে তো আমি বাড়ির লোকেরা যদি মাছ খেতে চায় তখন তাদের নামে গুনে আমি মাছটা বানালাম, কিন্তু এক্সট্রা কিছু কখনোই আমার কাছে থাকে না। এখনও আমার কাছে অনেক আমার কাস্টমাররাই এসে আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে কিছু কি রয়েছে, মানে অনেকটা লেটে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে, ধরো বেলা 11টা বেজে গেছে বা বেলা 12টা, বা অনেক সময় বেলা 1টাতেও এরকম আমাকে মেসেজ করে যে কিছু কি অ্যাভেলেবেল আছে। মানে এরকম অ্যাভেলেবেল বলে কোনো শব্দ কিন্তু আমার ক্লাউড কিচেনে নেই। অ্যাভেলেবেল মানে কি, আমি এক্সট্রা তো কিছু বানাই না,
কাজেই অ্যাভেলেবেলের কোনো প্রশ্নই নেই। পোস্ত যদি 2 প্লেট অর্ডার হয় 2 প্লেটেরই পোস্ত বানাই। একটু যদি বেঁচে যায় সেটা ঠিক আছে, সেটা একটুখানি, সেটা ঘরের খাবারের জন্যে সেটা কাজে লেগে যায়, কিন্তু ওইভাবে কিছুই আমার বাঁচে না, কারণ বাঁচার প্রশ্নই নেই, আমি এক্সট্রা তো বানাই না। চলো, মোটামুটি ব্রেকফাস্টের অর্ডার ডান, কমপ্লিট হয়ে গেছে প্যাকিং। আমি পোর্টার বুকও করে দিয়েছি। এইবারে শুরু করব লাঞ্চের অর্ডারগুলো। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। সবাই এখনও ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। একেবারে শান্ত একটা পরিবেশ রয়েছে বাড়িতে। এরকম একটা পরিবেশে কিন্তু আমার মনে হয় খুব মন দিয়ে কাজ করা যায়, কাজের স্পিডও বেড়ে যায়, গান শুনেও খুব কাজে এনার্জি পাওয়া যায়। তবে এরকম একটা শান্ত পরিবেশেও মনে হয় খুব তাড়াতাড়ি কাজগুলো এগোচ্ছে। ব্রেকফাস্টের অর্ডার তো রেডি হয়েই গেছে, তোমাদের দেখালাম। একটুখানি গ্যাপ নিয়ে তারপরে লাঞ্চের অর্ডারগুলো শুরু করব। একটু গ্যাপ নেওয়ার জন্য এসে গেছি ব্যালকানিতে। খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। ব্যালকানিতে যখন এসি তোমাদেরকে একটু ফুলও দেখাই। এখানে 2টো গোলাপ হয়েছে, একটা একটু পুরনো আর একটা সবে হয়েছে। আর হলুদ গোলাপ তো তোমাদের আগের দিনের ব্লগেই দেখিয়েছি। এগুলো ছোট গোলাপ। চলে এসেছি আরও একবার কিচেনে। এইবারে শুরু হবে দুপুরের রান্নার প্রস্তুতি। প্রথমে এখানে কেটে নিচ্ছি আলু, বানাবো হলো আলু পোস্ত। আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি। এইখানে বসিয়ে দিয়েছি আমের চাটনি। আমের চাটনির জন্য আমটা আমি কুকারে একটা হুইসেল দিয়েই বানাই। এখানে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, বানাবো ইলিশ মাছের মাথা চচ্চড়ি কুমড়ো আর আলু দিয়ে। দুটো গ্যাসে দুরকম রান্না চলছে, একদিকে আমের চাটনি আর একদিকে ইলিশ মাছের মাথা চচ্চড়ি। আর আমি এখানে প্রস্তুতি নিচ্ছি পুর ভরা কাঁকরোল ভাজার। আমের চাটনি রেডি, ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে প্যাকিংও হয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও আজকে চলে এসেছি মাছের দোকানে, কিনতে এসেছি চিংড়ি মাছ, বানাবো চিংড়ি ভাপা। ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, বেশ ভালোই ভিড় হয়ে গেছে। চিংড়ি মাছ কিনলে একটা সুবিধে এটাই যে কাটার কোনো ঝামেলা নেই। আমি চিংড়ি মাছটা ঘরেই কেটে থাকি, তাই কাটার লাইনে আবার আলাদা করে দাঁড়াতে হবে না। চলো এইবারে বাড়ি ফিরছি। মাছটা কিনতে খুব বেশি সময় লাগলো না, চিংড়ি মাছ বলেই। বাড়িতে গিয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আজকে একেবারে প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যা যা রান্না করব সবকটার ভিডিও করার চেষ্টা করব। সবকটা তবুও করতে পারিনি, কয়েকটা মিস হয়ে গেছে, তবে মনে হয় বেশিরভাগটাই কভার আপ করেছি। তো এখানে তোমাদের দেখালাম চিংড়ি ভাপাটা প্যাক করা হয়ে গেছে। চিংড়ি ভাপা আমি মাইক্রোওভেনে বানিয়ে থাকি। আর এইখানে আমি আলু পোস্তটা প্যাক করে নিচ্ছি। এইটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে মাথা চচ্চড়ি। যেই মুহূর্তে যেই অর্ডারটা কমপ্লিট হয়ে যায় সেই মুহূর্তেই সেটাকে পাঠিয়ে দিই, ওটাকে আর রেখে দিই না। তবে অনেক সময় অনেক কাস্টমার একটা কোনো নির্দিষ্ট টাইম বলে দেয়, হয়তো সে বাড়িতে থাকে না, তো সেরকম একটা টাইম বলে দেয় যে এই সময় পাঠাতে হবে। তো সেই সমস্ত কাস্টমারদের তাদের টাইম অনুযায়ী পাঠাই, কিন্তু বাকিদের যখনই খাবার রেডি হয়ে যায় তাদেরটা পাঠিয়ে দিই। এখানে আমি ভাজি পুর ভরা কাঁকরোল। এই সিজনে এই প্রথমবারই কাঁকরোল এনেছি, আর সেগুলো মেনুতেও দিয়েছিলাম, তাই অর্ডার এসছে। এখানে তোমাদের দেখাচ্ছি ইলিশ মাছের ঝাল। এখানে 2 পিস ইলিশ মাছ আছে, মানে 2 প্লেট ইলিশ মাছের ঝাল প্যাক করে দিচ্ছি একসাথেই। এখানে রেডি হয়ে গেছে শুক্তো, এবারে প্যাক করে নেব। সবকটা রান্না একেবারে স্ক্র্যাচ থেকে, মানে 0 থেকে পুরো 100 দেখানো তো সম্ভব নয়, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবারে দেখাচ্ছি ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপাও আমি মাইক্রোওভেনে বানিয়ে থাকি। এটাকে প্যাক করে নিচ্ছি। এখানে 4 প্লেট ইলিশ মাছের ভাপা আছে, এক একটা প্লেটে 2টো করে মাছ আছে। এই 2টো হলো মুসুর ডাল। অনেকক্ষণ ধরে রান্নার ভিডিও দেখাচ্ছিলাম, এইবারে চলে এসেছি খাওয়া দাওয়ার গল্পে। খাওয়া দাওয়ার ভিডিও এবার শেয়ার করব। আজকে আমাদের লাঞ্চের মেনুটা একটু স্পেশাল হতে চলেছে। আসলে 20 তারিখ জামাই ষষ্ঠী ছিল, 20 জুন, কিন্তু
21 তারিখ ঋষানের জন্মদিন ছিল, তারপরে 23 তারিখ সোমদেবের জন্মদিন ছিল, মানে পরপর অনেকগুলো খাওয়া দাওয়ার ব্যাপার ছিল বলে আমরা গত সপ্তাহে মানে 20 জুন আমরা জামাই ষষ্ঠী সেলিব্রেশনটা করিনি, আমরা আজকে করছি রবিবার দিন। তো ভাই অনলাইনে এখানকার লোকাল একটা ক্লাউড কিচেন থেকে খাবার অর্ডার করে দিয়েছে, সেগুলোই আমি এখন ডিস্ট্রিবিউট করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি কি কি আছে আজকে মেনুতে। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মাটনের ঝোল আছে আলু দিয়ে, এইটা হলো চিতল মাছের ঝাল, এইখানে ঢালছি আমের চাটনি, এখানে সোমদেবের প্লেট রেডি করা হচ্ছে, সোমদেবের জন্য আছে মাটন বিরিয়ানি। বেসিক্যালি আমি সোমদেব আর ঋষান মাটন বিরিয়ানি খাবো, আর আমার ইনলসদের জন্য আছে নর্মাল মিল, মানে ভাত ডাল শুক্তো মাটন ওই রকম একটা মিল আছে। এইবারে তোমাদের টোটাল ভালো করে আইটেমগুলো দেখিয়ে দিই। সোমদেবের এখানে মাটন বিরিয়ানির কালারটা দেখো, কালার কিন্তু বেশ সুন্দর। এখানে আছে বিউলির ডাল, ওইদিকে আছে শুক্তো, এখানে আছে মাটন, ভাত তো আছেই, তার সাথে আছে এখানে চিতল মাছের ঝাল, তার সাথে আছে গলদা চিংড়ি, বেশ বড় বড় সাইজগুলো চিংড়ি, এখানে আছে বিউলির ডাল তো তোমাদের দেখালামই, আর তার সাথে আছে চাটনি, আমের চাটনি, চাটনির সাথে পাঁপড়ও ছিল, সেটা বলতে একদমই মিস হয়ে গেছে। একেবারে জমিয়ে খাওয়া দাওয়া, একেবারে দারুণ মেনু আজকে আমাদের। আমাদের চিরকালের নিয়ম অনুযায়ী রোববার বিকেল হয়েছে আর আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কয়েকটা দরকারি কাজ আছে, সেইগুলো সেরে নিয়ে আমরা যাব হিঞ্জেবাড়ি সাইডে। আমাদের পুনেতে সারা বছরই প্লেজেন্ট ওয়েদার থাকে, দিনের বেলা গরম লাগলেও বিকেল বেলার পর থেকে কিন্তু ওয়েদারটা খুব প্লেজেন্ট হয়ে যায়, খুব সুন্দর একটা হাওয়া চলে। আর যেখানে আমরা যাচ্ছি হিঞ্জেবাড়ি, সেখানে যেহেতু পাহাড় রয়েছে তাই ওই জায়গাটায় টেম্পারেচার আরেকটু কম থাকে, মানে আরও বেশি প্লেজেন্ট ওয়েদার থাকে ওই জায়গাটায়। এইরকম একটা ওয়েদারে স্কুটারে আমরা তিনজন আর চারপাশে এমন সুন্দর দৃশ্য, তখন শুধু মনে হয় এই পথটা যেন কোনোদিনই শেষ না হয়, আমরা শুধু চলতেই থাকি আর চলতেই থাকি। কিন্তু সব পথেরই যেমন একটা শেষ থাকে, তেমনই আজকের গল্পটাও এখানেই আমাকে শেষ করতে হবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা গল্প নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আরও একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।